দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি 7 হট সিমেন্ট মুক্ত বাক অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় পুরোহিত হত্যা এবং আইএস প্রসঙ্গ। আপনারা জানেন যে আবারও দেশের উত্তরাঞ্চলে পঞ্চগড়ের আমরা দেখতে পেয়েছি যে একজন গৌড়ীয় মঠের একজন অধ্যক্ষকে, যাকে আমরা পুরোহিত হিসেবে এখানে উল্লেখ করছি, তাকে হত্যা করা হয়েছে, আরো দুজন আহত হয়েছেন। এবং এই হত্যার পরে আমরা দেখতে পেয়েছি যে সাইট ইন্টেলিজেন্স নামক একটি যে সাইটের কথা আমরা শুনতে পাই, ওয়েবসাইট, সেখানে রীতা কাজ নামে এক ভদ্র মহিলা, তিনি বরাবরের মতো স্বীকার করছেন এটা আইএস এর সঙ্গে যুক্ত। আইএস কেন এই কাজ করছে, কেন সিজার তাবেল্লা বা কুনিও হোসি, এই যে দুজন নাগরিক বা ফাদারের উপরে হামলা, এই সমস্ত ঘটনা বলি যেগুলো, এবং কয়েকটি দেশের যে সমস্ত নাগরিকদের ব্যাপারে যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল মাঝখানে, তাদের ট্রাভেলের উপরে যে অ্যালার্ট জারি করা হচ্ছিল, এবং পরবর্তী পর্যায়ে আবার কিছুটা স্থিতিশীল সময় গেল, আবার এসে দেখতে পাচ্ছি যে একই ঘটনা। এই ঘটনা আসলে প্রকৃত অর্থে আইএসের কথা অনেক সংযোগ আছে। এটি আইন শৃঙ্খলার দিক থেকে এটি কতখানি লুফোলফের ব্যাপার বা ত্রুটি বিচ্যুতির ব্যাপার, সেটি একটু আলোচনা করা দরকার। একই সঙ্গে এই জাতীয় ঘটনার মূল উদ্দেশ্যটা কি? আসলে এটি কি সরকারকে বিরক্ত করবার জন্য করা হচ্ছে, নাকি বিশেষ কোনো সুবিধা লাভের জন্য সরকারের ভেতর থেকে কোনো পক্ষ কি করছেন, নাকি তৃতীয় কোনো পক্ষ কোনো কিছু করবার চেষ্টা করছেন, বাংলাদেশকে সত্যি এখানে আইএসকে ডেকে আনার চেষ্টা করছেন? সব বিষয়গুলো আমরা একটু আলোচনা করবার চেষ্টা করবো। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জনাব আব্দুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে আরেকজন যোগ দেবেন, তিনি এলে তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমি শুরু করতে চাই নূর খান আপনাকে দিয়ে। সেটা আপনি কি মনে করছেন যে এই নতুন করে যে যজ্ঞেশ্বর রায়কে যে হত্যা করা হলো, এবং তিনি অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ, খুব ছোট্ট একটা মঠ বা আশ্রম ছিল, তাতে তিনি পৌরোহিত্য করতেন, 2-3 জন তার শিষ্য ছিল, তিনি পাশে একটি টিনের ঘরে ভাড়া থাকতেন, আর্থিক দিক থেকেও সুবিধাজনক ছিলেন না, ক্ষমতার দিক থেকেও প্রতিপত্তি সম্পন্ন ছিলেন না। তারপর তাকে হত্যা করা হলো এবং আইএস এর দায়-দায়িত্ব স্বীকার করলো সেই সাইট ইন্টেলিজেন্সের মাধ্যমে। প্রথমত দেখেন, যদি আমরা সবাই খেয়াল করি, গত 4-5 মাস বা 6 মাস যাবৎ বাংলাদেশে আমরা বেশ কিছু ঘটনা লক্ষ্য করছি। সেটা হচ্ছে বিদেশি নাগরিক 2 জনের হত্যাকাণ্ড, ফাদারের উপর আক্রমণ, তারপরে ইসকন মন্দিরের ঘটনা, তারপরে কান্তজির মন্দিরের ঘটনা। এই ঘটনাগুলো, এবং এখানে মনে রাখতে হবে যে একটি ঘটনা, মানে মূলত ঢাকায় একটি ঘটনা বাদ দিলে আর যে ঘটনাগুলো সেগুলো সব ওই অঞ্চলেই, রংপুর, দিনাজপুর, বৃহত্তর পঞ্চগড়, এই সব জায়গা দিয়ে ঘটনাগুলো ঘটেছে। এবং কিছু ঘটনা ঘটার সাথে আমরা দেখছি যে স্মল আর্মসেরও একটা ব্যবহার করা হচ্ছে, বেশ কয়েকটা ঘটনায় আমরা লক্ষ্য করেছি। এবং পেট্রোল পাম্পে ডাকাতি, এরকম ঘটনা বেশ কয়েকটি ওই অঞ্চলেই ঘটেছে। এবং এর আগে 2004 বা ওই সময় যে ঘটনাগুলো ঘটেছে, তখনও বাংলাদেশে কিন্তু এই শক্তি, মানে এই উগ্র পন্থায় ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন, তারা এর আগেও বাংলাদেশে ঘটনা ঘটিয়েছেন। জেএমবির নাম এসছে, হরকাতুল জিহাদের কথা এসছে, তারপরে ব্লগারদের হত্যাকাণ্ডের সাথে আনসারুল্লাহ বাংলা টিমের একটা যোগাযোগ পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা গত 6-7 মাস ধরে যেটা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটার সাথে সাথে আপনার আইএস তার দায় স্বীকার করছে, যে এই ঘটনার সাথে তাদের এক ধরনের সংশ্লিষ্টতার কথা তারা উন্মুক্তভাবে স্বীকার করছে। তার মধ্যে আবার গুলশানে যে ঘটনাটা ঘটলো বিদেশি নাগরিকের ব্যাপারে, সেইটার যদি আপনি প্রেস রিলিজটা খেয়াল করে থাকেন বা সেই সংবাদটি যদি আপনি লক্ষ্য করে থাকেন, সেখানে কিন্তু বলা হয়েছে তাদের একটা সিকিউরিটি সেল, শব্দটা ঠিক এইভাবেই, তারা তাবেলাকে অনুসরণ করে তারপর হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে। এইখানে তাৎপর্যের বিষয়টা হচ্ছে যে ঢাকার ঘটনায় তারা সিকিউরিটি সেল শব্দটা ব্যবহার করেছে, অন্য কোনো ঘটনায় এই শব্দটি তারা ব্যবহার করেনি। এবং ঢাকার ঘটনাটাই কিন্তু একমাত্র ঘটনা যে ঘটনায় সরাসরি, মানে ক্ষুদ্রাস্ত্র দ্বারা, আগ্নেয়াস্ত্র দ্বারাই ঘটনাটা সংঘটিত হয়েছে। এবং আশেপাশের যতগুলো সিসিটিভি ক্যামেরা ছিল সবকটিকে পাশ কাটিয়ে সফলতার সাথে তারা বেরিয়ে পড়েছে। তার মানে হচ্ছে যারা এই ঘটনাটি সংঘটিত করেছে তারা ওই অঞ্চলের সমস্ত বিষয় তাদের নখদর্পণে ছিল, তা না হলে এভাবে পাশ কাটিয়ে যাওয়াটা খুবই কঠিন ছিল। অর্থাৎ তারা পূর্বে এলাকা পরিদর্শন করেছে, কোথায় সিসিটিভি ক্যামেরা আছে, কোথায় বাধাগ্রস্ত হতে পারে, সমস্ত বিষয়টি তাদের নখদর্পণে ছিল। আর সিকিউরিটি সেল শব্দটা বলার কারণে আমার কাছে একটা জিনিস একটু মনে হচ্ছে যে
একেবারেই একটা স্পেশাল টিমের দ্বারা সংগঠিত একটি হত্যাকাণ্ড, যেটি হয়তোবা আজকে সমাজের মানে কোন স্তরকে আপনি বাদ দিতে পারেন না সমাজে যে ওই স্তরে এই ধরনের গ্রুপের অস্তিত্ব নেই, কোন সেকশনকে আপনি বাদ দিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই। সুতরাং সব জায়গায় তাদের অবস্থান থাকার সম্ভাবনাই বাংলাদেশে বেশি। আমাদের একটু পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে দর্শক যোগ দিয়েছেন প্রতিদিনের সংবাদ সম্পাদক জনাব আবু সাইদ খান। আবু সাইদ খান, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। নূর খান, আপনার এই ঘটনাটি ঘটার পরে আমরা দেখলাম প্রথমত বিরোধী রাজনৈতিক দলের প্রতি একটা সন্দেহের বিষয়টা ছিল, কিন্তু পুরা ঘটনা যদি আমরা খেয়াল করি তাহলে ভাঙ্গারি টাঙ্গারি দিয়ে এই ধরনের ঘটনা ঘটানোর কোনো সুযোগ আমি দেখি না। তো তাহলে অবশ্যই এমন কোন গ্রুপের অস্তিত্ব রয়েছে যে গ্রুপ এটি ঘটিয়ে নির্বিঘ্নে পার পেতে পারে এরকম একটি সিকিউরিটি জোন থেকে। এরপরে আসেন, আপনার এটা কি মনে হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই গ্রুপ এরকম গ্রুপই কাজ করছে? প্রথম হচ্ছে আমি এটা তো একই ধরনের কাজ ঘটছে, কিন্তু এখানে ওরা যেটা বলছে সিকিউরিটি সেল অনুসরণ করে ঘটনাটি ঘটিয়েছে, এই লাইনটির প্রতি আমি খুব দৃষ্টি দিতে চাচ্ছি। এবং যেহেতু একটা সিকিউরিটি জোনের ভিতর ঘটনাটা ঘটছে, সুতরাং এটা স্পেশাল, হয়তো গ্রুপের ভিতরেও একটা স্পেশাল গ্রুপ এরকম গ্রুপে ঘটনাটা ঘটিয়ে থাকতে পারে। আর একটা হচ্ছে যে আমি নিজে কান্তজি মন্দিরে গিয়েছি, ইসকন মন্দিরে গিয়েছি, এবং অন্যান্য যে জায়গাগুলিতে ঘটনা ঘটেছে তার অধিকাংশ ক্ষেত্রে আমি গিয়েছি, এবং ঘটনার পরপরই আমি এলাকাগুলিতে গিয়েছিলাম। আমার কাছে যেটা মনে হচ্ছে যে জেএমবি বা হরকাতুল জিহাদের ঘটনাগুলোর সাথে এই ঘটনাটার শুধু পার্থক্য একটাই পাওয়া যায়, সেটা হচ্ছে যে এটি এখন একেবারে সরাসরি মানে রিসেন্ট যে ট্রেন্ডটা আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে ভর কেন্দ্র বলি, মুক্তিযুদ্ধের তো বেশ কিছু চেতনা আছে, তার ভিতরে গণতন্ত্র একটি বিষয় আছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয়েছে সবসময় যে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে যেই ভর কেন্দ্র ভর করে, সেটি ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। এবং দেখেন আজকে এই যে ছোট ছোট ধর্মীয় গোষ্ঠীর উপর যে আক্রমণগুলো হচ্ছে, ভর কেন্দ্রের উপর হামলা করছে একদিকে এই জঙ্গি গোষ্ঠী, অপরদিকে আমরা লুটপাট, গণতন্ত্রকে সংকুচিত করে ফেলা, এটার মধ্য দিয়েও কিন্তু ওই ভর কেন্দ্রকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। কথা বলার অধিকারকে যখন আমরা কেড়ে নিতে চাই, যখন সেখানে সংকুচিত করে, মূল বিষয়টা হচ্ছে সব দিক থেকে আক্রমণটা আসতেছে হচ্ছে আমার মুক্তিযুদ্ধের চেতনার মূল জায়গায়। এই জায়গাটাকে জয়নুল রশিদ আপনি কি মনে করেন? উনি যেভাবে বলছিলেন যে এটা একটা ওয়েল প্ল্যান্ড অর্গানাইজড এই আক্রমণগুলো ঘটানো হচ্ছে এবং সেই লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং সেই জায়গাটুকু আক্রমণ করা, এটা এক অর্থে সঠিক, কিন্তু তারা সবসময় যেখানে আক্রমণ করছে সেটি আমি যদি একটু ঘুরিয়ে বলি, সেটি হচ্ছে যে আমাদের এখানে সভ্যতা এবং সমাজ যে কৃষ্টি, এটি হচ্ছে আমাদের মাটির সাথে সম্পৃক্ত। তো এখানে যে জায়গাগুলো আপনার যেটাকে বলে সহিষ্ণু সমাজ তৈরি করতে যে শক্তিগুলো কাজ করে, সেই শক্তিগুলো উনি বললেন, তো সেখানে যদি আপনি আঘাত করতে পারেন, ওগুলো কিন্তু বিভাজন, সমাজ বিভাজনের 3 লাইন, যে ওই জায়গাতে আপনি আঘাত করলে এই অসহিষ্ণুতা বা সমাজের যে সংহতি এটি আপনি নষ্ট করতে পারেন। তো আমরা দেখেছি যে যতগুলো আক্রমণ এই জঙ্গিরা করেছে, উনি তো শুধু একটু মন্দিরের কথা একটু বেশি বলেছেন, পাদ্রীদের উপর হয়েছে। আমি দেখেছি যারা পীর সাহেব আছেন, কিবির খান বা ওই পীর সুফিবাদে যারা বিশ্বাস অসম্প্রদায়িক জায়গা না, মৌলানা ফারুকের উপর হয়েছে। তারপরে আমরা দেখেছি যে এইখানে আপনি দেখেন আমাদের পয়লা বৈশাখের আক্রমণ হয়েছে। তারপরে আমাদের এখানে যে পয়লা বৈশাখের যে উৎসবটা হয়, এই উৎসবটা হচ্ছে সংহতির একটি, আমি বলবো একটি আইকন। সেই আইকনের উপর আঘাত করার জন্য আপনি দেখেন সবসময় এখানে একটি কিছু না কিছু একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়। তো সেই অর্থে সঠিক। এখন আমি একটা আইএস এর কাছে আসছি, যে এই সংগঠনগুলোকে ফট করে ওই ইন্টেলিজেন্স সাইট মনিটর সেইটিকে টার্ন করছে যে এটি আইএস ক্লেম করেছে এবং এটা আইএস করেছে। এখন এখানে আমি যে বিষয়টা দেখতে চাই সেটি হচ্ছে আইএস যে অপারেশন গুলো করবে সেটি হচ্ছে ওদের যে প্যান ইসলামিক রেভলিউশনের যে খিলাফত প্রতিষ্ঠার যে প্রচেষ্টা, সেটির উদ্দেশ্যের সাথে কোনো না কোনো কানেকশন থাকতে হবে। তো সব সংগঠনে কিন্তু যে কোনো এরকম
যেটা আমি বলি ভায়োলেন্ট অ্যাকশন করে, তার কিন্তু একটি রাজনৈতিক উদ্দেশ্য থাকে। তো সেখানে যখন আমি মেলাতে যাচ্ছি তখন এই জায়গাটা এই মিলটা নেই, না থাকার জন্য আইএস কে সরাসরি যে সে ক্লেম করবে যেটা আমি করেছি, এখন আমি করেছি সে বলল, আমি মেনে নিলাম সে করেছে। কি দিয়ে করেছে? তার অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনটা কে? বাংলাদেশে কে? এখন আইএস এর আবু বকর আল বাগদাদি বা তার এলিমেন্টস তো বাংলাদেশে আসেনি যেটা করছে, তাহলে তো এই বাংলাদেশের সমাজের মধ্যেই কোনো না সংগঠন করছে। বাংলাদেশে এমন কোনো সংগঠন নেই এখন আমরা তাদের উপস্থিতি দেখিনি যারা তাদের আনুগত্য সরাসরি আইএস এর প্রতি স্বীকার করেছে। আরেকটি হলো আইএস ঘোষণা দেয়নি যে বাংলাদেশে যেমন বোকো হারাম ওয়েস্ট আফ্রিকাতে তারা তো বলছে ভারতীয় উপমহাদেশে তারা এক্সটেন্ড করবে, সেটা তো তার পলিসি। আমি বলছি সংগঠনকে চিহ্নিত করতে হবে, কারণ কোন একটা ব্যক্তি এটা করেছে। সেই ক্ষেত্রে আল শাবাব, তো এদের যে একটা আইডেন্টিফিকেশন এবং কোনটা আল কায়েদার কোনটা আইএস এর, সেখানে একটা চিহ্ন আছে। আমাদের এখানে কোনো সংগঠন এভাবে চিহ্নিত হয়নি। তাহলে আমাদের দেশে যদি আমি হিস্টোরিক্যালি যেসব জঙ্গি সংগঠনগুলো এই ধরনের ভায়োলেন্ট অ্যাকশন করেছে তাদেরকে দেখা যায় যে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিল হুজি বাংলাদেশ, আরেকটি হলো জেএমবি। এখন জেএমবির যে স্টাইল অফ ওয়ার্ক, তার যে ট্যাকটিক্স, এখন জেএমবির যারা ধরা পড়েছে এবং এর সাথে তাদের এই এক্সটেনশন হচ্ছে ওই আনসারুল্লাহ বাংলা টিম। তো তাদের 4 স্তরের একটা স্ট্র্যাটেজির কথা তারা ঘোষণা দিয়েছিল বা তারা আলাপ আলোচনা বলেছে। সেটাকে বলে যে তাদের প্রথম হলো তাদের স্ট্র্যাটেজি 1 দাওয়া, তার দ্বিতীয় স্টেজ হলো ইবাদ, তৃতীয় স্টেজ হচ্ছে রিবাদ, আর 4th স্টেজ হচ্ছে কিতাল। এই যে 4 স্টেজের মধ্যে আমি দেখছি যে তাদের এই স্ট্র্যাটেজির সাথে এই যে অ্যাকশনগুলো হচ্ছে, যেটি নূর খান তখন বিবরণ দিলেন, দেখবেন যে খুব ভালোভাবে নূর খান কি মনে করেন এটাতে আইএস এর সরাসরি সম্পর্ক আছে বলে আপনি মনে করেন? আমি একটু এইটার ব্যাখ্যা দিতে চাচ্ছি, একটু বিস্তৃত আলাপ হওয়া দরকার। সেটা হচ্ছে আমাদের এখন সময় দিকে আইএস নেই এই কথা বলার সুযোগ কম, বরং আইএস আছে এই কথা বলার সুযোগ বেশি। কিভাবে? ইতিমধ্যে বাংলাদেশের একাধিক ব্যক্তি আইএস এর যুদ্ধ করতে যেয়ে নিহত হয়েছেন, কেউ বোমে আত্মঘাতী দিয়েছেন, কেউ বিমান হামলায় নিহত হয়েছেন, এবং কেউ আইএস এর যোগ দিতে যেয়ে গ্রেপ্তার হয়েছেন। সব ঘটনা কিন্তু আমাদের সামনে আছে। আরেকটা জিনিস হচ্ছে আইএস বা আল কায়দা ফরমেশনের আগে যদি একটু খেয়াল করেন ওই দেশগুলোতে কিভাবে কাজ করত, তাহলে প্রথমেই কিন্তু তারা কোনো স্ট্রাকচার ঘোষণা দেয়নি বা কোনো ঘোষণা দিয়ে তারা কাজ শুরু করেনি। তারা প্রথমে ছোট ছোট সেল তৈরি করে এবং সেই সেলগুলো ধীরে ধীরে কাজ করে এবং একটা পর্যায়ে যে এটা একটা মানে ওপেন হয়ে যায়, এবং যখন ওপেন হয় তখন ভয়াবহ দৃশ্যের অবতারণা করে, অর্থাৎ এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলে যে ওইটা পুরা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। তো আমার কথা হচ্ছে এখানে আইএস আছে কি নাই এই বিতর্কে আমরা না যেয়ে, কারণ এখানে আইএস আছে কি নাই এই বিতর্কটা করছি আমরা আমাদের রাজনীতির সুবিধা অসুবিধার দিক বিবেচনা করে। আমার মনে হয় আমরা যদি এইভাবে চিন্তা করি, হ্যাঁ আমাদের সমাজে সশস্ত্র পন্থায় ধর্মীয় মতবাদ প্রতিষ্ঠা করার মানুষ আছে, এবং যারা দেশে এবং বিদেশে যোগাযোগে রেখেছে, বহু যোগাযোগের প্রমাণ বহু আমাদের কাছে আছে। জেএমবিরও ছিল, হরকাতুল জিহাদেরও ছিল। আপনি কি বলতে পারেন 21শে আগস্ট গ্রেনেড হামলার আগের দিন পর্যন্ত আমাদের কোনো ধারণা ছিল যে বাংলাদেশে তাজা একেবারে ঝকঝকে গ্রেনেড ইউজ হতে পারে? নিশ্চয় ছিল না। তো সেই দিকটা বিবেচনায় রেখে আইএস আছে কি নাই এই বিবেচনায় না যে আমাদের মনে রাখতে হবে যে এই পন্থায় বিশ্বাসী মানুষ আছে এবং তারা যোগাযোগ করতে পারে, এবং আমাদের অনেক সন্তান ইতিমধ্যে নিহত হয়েছেন বা গ্রেফতার। আবু সাইদ খান, আপনি কি মনে করছেন এই যে পুরোহিত হত্যা যোগেশ্বর পঞ্চগড়ে এবং আইএস এর যে দায় স্বীকার, আপনার কি? আচ্ছা, আমারও মনে হয় যে আইএস আছে কি নেই এই বিতর্ক নিরর্থক। আইএস, তালেবান, বোকো হারাম কিংবা আল কায়দা যে নামেই বলুন না কেন, এর ভিতরে কোনো মৌলিক পার্থক্য নেই, এবং বিভিন্ন দেশে যেখানে যেটা শক্তিশালী হয়ে উঠবে এবং অন্যান্য সংগঠনগুলো তারা বদলে যাবে এবং তারা সেখানে পরিণত হবে। আইএস তো ছিল না, তো অন্যান্য সংগঠনগুলোতে আইএসে পরিণত হয়ে গেছে। তো সিরিয়াতে এবং ইরাকে বিভিন্ন সংগঠন, এমনকি সাদ্দামের সমর্থকরাও আইএস হয়ে গেছে। অতএব সেই জায়গা থেকে আমার মনে হয় এই বিতর্কটা না করাই ভালো, বরং আমাদের মেনে নেওয়া দরকার বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারে হলেও, সেল আকারে হলেও বিভিন্ন রকম
জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠন গড়ে উঠেছে এবং তারা বিভিন্ন রকম তৎপরতা চালাচ্ছে। তারা শহরে গ্রামে তারা বিভিন্ন জায়গায় টার্গেট করেছে এবং সেই টার্গেটটা দুটো দিক আছে। একটা হচ্ছে যে এখানে তারা দুটো জিনিসই কিন্তু খেয়াল রেখেছে। একটা হলো যে বৈষয়িক যে ব্যাপারটা, বৈষয়িক যে জঙ্গিবাদের উত্থানের বিষয়টা এবং সেই প্রভাবটাও কিন্তু লক্ষ্য করা যায়। আর একটা দেশের অভ্যন্তরে রাজনীতির মধ্যেও এক ধরনের সাম্প্রদায়িক এবং উগ্রবাদী চিন্তা রয়েছে এবং তারাও আজকের এই আন্তর্জাতিক এবং বৈশ্বিক পরিবর্তনের মধ্য দিয়ে তারাও নতুন করে সুসংহত হবে এবং সংহত হচ্ছে, তারা নতুন করে ভাবছে, নতুন করে শক্তি গড়ে তোলার চেষ্টা করছে এবং এই দুটোর কিন্তু সমন্বয় ঘটছে এবং সেটা আমরা লক্ষ্য করি। এবং যে কারণে দেখা যাচ্ছে যে জনগণের মধ্যেও এক ধরনের বিভ্রান্তি আছে। জনগণের মধ্যে যেমন ব্যাপক জনগণের কাছে যেমন তারা এই ধরনের উগ্রতাকে সমর্থন করে না, এই কথাটা সত্য, কিন্তু জনগণের ক্ষুদ্র অংশ হলেও একটা অংশ হলেও এক ধরনের প্রচ্ছন্ন সমর্থনও কিন্তু আছে এবং তাদের সমর্থক গোষ্ঠী আছে। আর সমর্থক গোষ্ঠী না থাকলে এইভাবে নিরাপদে ফিরে যাওয়াটা এটা সম্ভব না। কেননা ঠিক আছে এরা 3 জন কি 5 জনের একটা গ্রুপ, তো তাদের তো আশ্রয় দেয়, তাদের তো পথ দেখায়, তাদের তো সেটা তো তারা দেখি করে এবং বিভিন্ন সময় এর সঙ্গে তো একটা গ্রুপ সংশ্লিষ্ট হয়েছে এবং তারা সবাই জঙ্গি না, কিন্তু জঙ্গিদের তো সমর্থনে তারা কাজ করছে। আমরা তো মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি যে ছোট্ট একটা গ্রুপ কিন্তু কিভাবে জনগণের বিভিন্ন অংশ কিভাবে যুক্ত হয় এবং সেই যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের অপারেশন সাকসেস হয়। এই ক্ষেত্রেও কিন্তু তাদের অপারেশন তো এটা সাকসেস হচ্ছে। তো সেই জায়গাগুলো আমাদের বিবেচনা আনাটা দরকার। আমরা এটা বিবেচনা না করে আমরা যে বিতর্ক করছি এই বিতর্কের কোনো মানে নেই, বরং আমরা এটাকে স্বীকার করে নেওয়া দরকার যে বাংলাদেশের মানে সমাজ দেহে এক ধরনের মৌলবাদী চিন্তা আছে এবং মৌলবাদের সশস্ত্র রূপ হচ্ছে জঙ্গিবাদ এবং সেই জঙ্গিবাদটা এখানে ক্রমে এক ধরনের প্রসার লাভ করেছে। তবে হ্যাঁ, বাংলাদেশের মাটি জঙ্গিবাদের জন্য সিরিয়া, ইরাক কিংবা আফগানিস্তানের মতো উর্বর নয়, বরং প্রতিরোধের শক্তিটাও সমাজে বেশি আছে, কিন্তু প্রতিরোধের শক্তিটা ঘুমিয়ে আছে, বরং জঙ্গিবাদের শক্তিটা সক্রিয় আছে আর প্রতিরোধের শক্তিটা অবচেতন ভাবে আছে, ঘুমিয়ে আছে, কিংবা তারা মনে করছে হ্যাঁ যে এটা কিছু হবে না, অন্য কাজে ব্যস্ত রয়েছে, কিংবা এটাকে প্রতিরোধ করতে হলে যে আবহ দরকার, যে ঐক্য দরকার, যে আদর্শিক বোধ দরকার, সাংস্কৃতিক জাগরণ দরকার, সেই কর্মকাণ্ড থেকে আমরা পরে আলোচনা করবো, কারণ এটাই মূল আলোচনা। শেষ পর্যন্ত গিয়ে এটাই আলোচনা করতে হবে। তার আগে আমরা একটা বিরতি নিয়ে আসি। তো দর্শক ফিরছে, একটু পরে থাকুন আমাদের সঙ্গে। সেভেন হার্স সুপ্রিম সিমেন্ট 67 ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ 7 হার্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাটবেগ নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। 7 হার্স সুপ্রিম সিমেন্ট। কঠিন সমস্যা সমাধান করতে বাস্তবে টাইম নেয় না, এই জন্য আমার আছে সার্ফেক্সেল, যা সবচেয়ে কঠিন দাগ দূর করে অল্প সময়ে। সার্ফেক্সেল। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সাথে এগিয়ে যাবার প্রচেষ্টা আমাদের। আর তাই এই প্রথম RRM বিশ্বের সর্বাধুনিক DHR প্রযুক্তি ব্যবহার করে ব্রডকাস্টিং প্ল্যান থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রিহিটিং ফ্লান্স ছাড়াই প্রস্তুত করছে দেশের সবচেয়ে শক্তিশালী রানি TNT বোল্ট। আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ RRM গ্রুপ। পানিতে বিশুদ্ধ করে, নতুনের পানি ফিল্টার করে, কার্বন ধরে ছোট পার্টিকেল সরিয়ে ফেলে, পানি ধরে ঝরঝরকে বানিয়ে ফেলে, ইউভি লাইটকে পরিষ্কার করে, এবার বলছো পাতলাগুলোকে আরো পরিষ্কার করে, ওজন পিউরিফাই করে, পানিকে সুপারফাই বানায়, চকলেটকে আবার ফিল্টার করে পানি আরো পরিষ্কার করে, দেখতে দিচ্ছে একটা দিনের সুস্থতার গ্যারান্টি। বাংলাদেশে উৎপাদিত প্রস্তুত আন্তর্জাতিক ড্রিঙ্কিং ওয়াটার ব্র্যান্ড। আজকে যেখানে আমি আছি না, তাহলে যেন ভুলে না।
ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রাতকানা রোগ প্রতিরোধ করে, দাঁত ও হাড় মজবুত করে, ত্বক সুস্থ রাখে। বাংলাদেশে 20% বেশি শিশু ও নারী ভিটামিন এ এর অভাবজনিত স্বাস্থ্যহীনতায় ভোগে। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগের সহযোগী পুষ্টি সয়াবিন তেল এখন তাই ভিটামিন এ সমৃদ্ধ। পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেল, হৃদয়ের কথা বোঝে। 1952 সাল গর্জে উঠেছিল বাঙালি, প্রতিষ্ঠা করেছিল রাষ্ট্রভাষা বাংলা। মায়ের ভাষার শক্তি অদম্য, আজন্ম চালিত সব মায়ের ভাষা। প্রিয় প্রাণ, পুরুষদের কড়া ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার এন্ড হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়শ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। জন্মজাগত অ্যান্টিডট লং লাইফ গ্লাস ন্যানো অ্যাডিটিভ, যা বিয়ারের মাইক্রোফিস্ট পূরণ করে, ফলে আপনি বাড়ি থেকে ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। বসুন্ধরা সিমেন্ট ফাউন্ডেশন, কলাম, বিম ও ছাদের জন্য আবশ্যক। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 8টায়। হ্যালো, কই যাবে তুমি? ভাবি, আমার বন্ধুদের জন্য কিন্তু বিরিয়ানি মাছ। আমার পায়েসটা হচ্ছে তো রান্না হয়ে গেছে। আরে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের এলপি গ্যাস, মাপে সঠিক, পরিবেশ বান্ধব এবং নির্ভুল। তাই আমি আর আমার পছন্দ এলপি গ্যাস। বাজার নিরাপদ অ্যান্টিডট লং লাইফ গ্লাস ন্যানো অ্যাডিটিভ, যা বিয়ারের মাইক্রোফিস্ট পূরণ করে, ফলে আপনি বাড়ি থেকে ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। সুস্বাস্থ্যের জন্য খাবার সঠিক ও নিরাপদ পাত্রে রাখা খুবই প্রয়োজন। ফ্রিজে খাবার রাখা, ওভেনে খাবার গরম করা, সবকিছুতেই প্রয়োজন স্বাস্থ্যসম্মত কন্টেইনার। বেঙ্গল ফ্রেশ এন্ড সেফ, 100% ফুড ক্রেডিট, নানান ব্র্যান্ড, সাইজ ও ডিজাইন। বেঙ্গল ফ্রেশ এন্ড সেফ, খাতারিক বেজিক্লার। সেভেন হার্স সুপ্রিম সিমেন্ট, 67 ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ 7 হার্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাটবদ্ধ নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। 7 হার্স সুপ্রিম সিমেন্ট। সারা দেশে খুশি ঘরে ঘরে তাই জীবনের পুরুষদের কড়া ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার এন্ড হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়শ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। হবেই তো ভাই, বাইরে দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না। এপেক্স আল্টিমা। এখন দেখি জমিকারের সাথে দুটো কিন্তু স্ক্রিন করছে। It's more.
নেশা, বাজারে সিমেন্ট নিয়ে নানা মত, সাদা আর কালো, কোনটা ভালো বোঝা দরকার। শোনো, যে সিমেন্টের ফ্লাইস বা ছাই যত বেশি, সেই সিমেন্ট তত কালো। ও আচ্ছা, বসুন্ধরা সিমেন্টে আয়রন স্যাক থাকায় দেখতে একটু সাদা।